আবার বসন্ত বিলাপ ধারাবাহিকের হাত ধরে তার প্রথম অভিনয় জগতে পা রাখা, তারপর একের পর এক হিটস, কখনো সিরিজ, কখনো বড় পর্দা, সব জায়গাতেই তার জুড়ি মেলা ভার। সম্প্রতি মিলি ধারাবাহিকের মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বুঝতে পারছেন কি কার কথা বলছি? যার কথা বলছি সেই আজকে টলি কথায় আমার বিশেষ অতিথি। তাহলে বুঝতেই যখন পারছেন, তাহলে আসুন দেখে নি কে রয়েছেন আমার সাথে। আমাদের সাথে পেয়ে গেছি অভিনেতা অনুভব কাঞ্জিলালকে। ওয়েলকাম টু টলি কথা। থ্যাংক ইউ সো মাচ। টলি কথায় অনেকদিন পরে আসলাম। হ্যাঁ, অনেকদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে। টলি কথায় অনেকদিন পরে দেখা হচ্ছে। জিও আমার দেখা হয়েছে রিসেন্টলি 2 মাসের রিলিজের সময়। জিও খুব সাপোর্ট করেছে, জিওকে থ্যাংক ইউ সো মাচ। কিন্তু টলি কথা অনেকদিন পরে। হ্যাঁ, তো এই যে দোয়াশের কথা বললে, রিসেন্টলি তোমার দোয়াশটা লাস্ট রিলিজের মধ্যে আমি দোয়াশটাকেই ধরতে পারি। দোয়াশের রিভিউ কেমন পেলে? খুব ভালো। আই থিঙ্ক দোয়াশ যখন ফেস্টিভ্যালসে আমরা ট্রাভেল করছিলাম তখনই একটা খুব ভালো ফিডব্যাক অডিয়েন্স থেকে পেয়েছিলাম। আসলে খুব রুটেড স্টোরি, তো লোকজন ইউজুয়ালি এনজয় করে এরকম ফিল্মস। সো আমরা ফেস্টিভ্যালসে আমরা স্ক্রিন করেছি, খুব ভালো টিম কাজ করেছে, আর তাই জন্য আমার মনে হয় যারা দেখেছে তারা তো খুব ভালোই বলেছে। এবার এরকম সিনেমা তো একটা 150 হলে রিলিজ বা ওরকম গ্র্যান্ড রিলিজ পায় না, কিন্তু যতটুকু আমরা চেষ্টা করেছি করার তার মধ্যে থেকে তো খুব ভালো রেসপন্স। অনেক অভিনেতাদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ধারাবাহিকে তারা আসেই পরিচিতি পাওয়ার জন্য, রোজ একটা পরিচিত মুখ সবার ড্রয়িং রুমে পৌঁছে যাচ্ছে, তারপর তারা সিরিজ বা সিনেমার ক্ষেত্রে যায়। তোমার ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, তুমি পরিচিতি পাওয়ার পরে ধারাবাহিকে এসছো, সেটা কেন? আমি কিছুই ডিসাইড করিনি। আমার সবকিছুই সিচুয়েশন এর উপর ছিল। অনেক সময় খুব ভালো অফার্স, আমি ওরকম না ডাইসেক্ট করি না যে এটা সিরিয়াল বা এটা সিনেমা বা এটা থিয়েটার বা এটা শর্ট ফিল্ম বা সিরিজ, এই ডাইসেক্টটা আমি কোনোদিনও করিনি। ভেদভাব নেই কোনো। আমাকে যখন কেউ খুব ভালো একটা গল্প নারেট করেছে, সেটা যে কোনো ফরম্যাটে হোক আমি করেছি। মিলির ক্ষেত্রে আমি মিলির মতো কখনো কিছু শুনিনি সিরিয়ালের ক্ষেত্রে, তো আমার জন্য মিলি খুব আপিল করেছিল, আমার ক্যারেক্টার খুব আপিল করেছিল, কিন্তু ওরকম লম্বা কমিটমেন্টের জন্য আমি খুব ভয়ই পেতাম বলে আমি সিরিয়াল করিনি। কিন্তু মিলি এতটাই ভালো ছিল কন্টেন্টটা যে আমি খুব এক্সাইটেড ছিলাম মিলি করার জন্য, সো তাই জন্য করেছি। বাট তার মানে এটা নয় যে পরপর আবার সিরিয়ালই করবো। আমার কাছে যেরকম আমার মনে হয় যে যেভাবে আমি আমার ক্যারিয়ারটা দেখছি, অনেস্টলি ভালো মন দিয়ে ভালোবেসে যদি আমি প্রজেক্টগুলো করি তখনই লোকজন প্রজেক্টগুলো দেখে, এই জন্য আমি ওই ভেদভাবটা করি না। সো ওরকম কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নয় যে আমি পরিচিতি পেয়ে গেছি এখন কেন টেলিভিশন করবো বা কিছু। আমার মনে হয়েছে টাকাটা ভালো ছিল, ক্যারেক্টার ভালো ছিল, কন্টেন্ট ভালো ছিল, আই ডিড ইট। তোমাকে খুব র্যান্ডম কাজ করতে দেখেছি, মানে সিরিজের পরে আমি যে খুব ব্রেক নিয়ে বলবো তুমি মিলিতে এসছো, বা মিলির পরে খুব ব্রেক নিয়ে তুমি পরে সিনেমায় গেছো, এটা হয়নি। তো এত তাড়াতাড়ি বিভিন্ন চরিত্রে স্কিপ করো কিভাবে, নিজেকে কিভাবে প্রিপেয়ার করি না অ্যাকচুয়ালি, আমি কিন্তু অত কাজ করি না। কিন্তু যেটা হয় কলকাতায় 100টা মিটিং হলে 5টা কাজ হয়। এবার সেই 100টা মিটিং যখন আমি করি, এবার আমার কোনো কাজের মধ্যে ঢোকার আগে আমার একটা ডিপেন্ড করে যে কী রকম কাজ, কতটা প্রিপারেশন লাগে। আর আমার কোনো চরিত্র আজ অব্দি আমি যা করেছি, আমার ফার্স্ট ফিল্ম আবার বসন্ত বিলাপ থেকে এখানে অবধি কোনোদিনও কোনো ক্যারেক্টার আমার সেম রিপিট হয়নি, মিল নেই কোনো। সো ওটা আমি ডেলিবারেটলি আমার মনে হয় আমি সেইভাবেই হয়তো বেছে করেছি। অনেক বড় ফিল্মস থেকে আমি বেরিয়ে গেছি, লাস্ট মোমেন্টে ব্যাক আউট করেছি জাস্ট বিকজ আমার মনে হচ্ছে একটু সিমিলার ক্যারেক্টারগুলো। সো আমি নিজে খুব তাড়াতাড়ি বোর হয়ে যাই, আমি নিজেকে এন্টারটেইন করতে থাকি। এই জন্য আমার মনে হয় যে কন্টিনিউসলি নিজেকে এন্টারটেইন করলে, অন্য কিছু নতুন কিছু করলে মজা আসে কাজটা করতে। তার মানে প্রচন্ড চুজি? প্রচন্ড চুজি হওয়ার তো কলকাতায় অপশন নেই, ওই লাক্সারিটা নেই। কিন্তু হ্যাঁ, চেষ্টা করি যে বেঁচে কাজ করার, যতটা ভালো কাজ হয়। এখন যেটা ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রীরা করছেন সেটা হচ্ছে রিল বানানো সোশ্যাল মিডিয়ায় বা ব্লগিং করা, এই জিনিসগুলো। তোমাকে এগুলো থেকে একদম মানে দেখতেই পাওয়া যায় না এগুলোতে। আমার লাইফের ড্রিম আমি সোশ্যাল মিডিয়া যেদিনকে ছাড়তে পারবো, যেদিনকে আমি এতটা পপুলারিটি পেয়ে যাব যে আমি কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে অফ হয়ে যাবো, এটা আমার লাইফের ড্রিম। যেদিনকে আমি এটা অ্যাচিভ করতে পারবো, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এটা কেন? আমাকে তুমি ওল্ড ফ্যাশন বলো, ওল্ড জেনারেশন বলো, আই জাস্ট ডোন্ট গেট ইট। আমি ইনস্টাগ্রামের কেসটা এখনো বুঝতে পারি না কি হোয়াটস দ্য ফান। আমার লাইফটা আমার খুব প্রাইভেট। আমার লাইফে আমার আমার রিলেশনশিপ বলো বা আমার ফ্যামিলি স্ট্রাকচার বলো বা বাড়ির মধ্যে জিনিসগুলো খুব প্রাইভেট।
আমার কিছুতেই কখনো কোনো কিছু এক্সাইটিং হলে আমার মনে হয় না যে আমি ক্যামেরা বের করে কিছু করি। এখন আমার একটা খুব সুন্দর টিম কাজ করে, তারা কোথাও গেলে দুটো ভিডিও করে দেয়, করে দেয়, কিন্তু তাছাড়া আমি কোনোদিনও নিজে থেকে আমি কিচ্ছু কোনোদিন আমি সাপোর্টই করি না। আমি ইনস্টাগ্রাম কালচারটাকে সাপোর্ট করি না। আমার মনে হয় যে কোনো আর্টিস্টের নিজের একটা প্রাইভেট লাইফ থাকার খুব দরকার, কারণ আর্ট ফর্মটা একটা খুব কঠিন একটা ফর্ম। আর আমি সব কিছু প্রেজেন্ট করতে চাইছি না, আমি বলতে চাইছি না লোকজনকে আমি কোথায় আছি, আমি বলতে চাইছি না এখন আমি কি কাজ করছি। কাজ আসবে দেখবে এমনিতেই। এটা তুমি ব্লগিং এর ক্ষেত্রে বললে, সব ক্ষেত্রেই, মানে একটা পোস্টিং এর ক্ষেত্রেও, মানে আমার কোথাও গেলে মনে হয় না যে আমি একটা ছবি তুলি, আমার সেই ন্যাচারাল ওই ফিলিংটা আসে না। আমি কিছু খুব সুন্দর দেখলে আমার মনে হয় বাহ কি সুন্দর, আমার মনে হয় না যে ক্যামেরা বের করে ছবি তুলি। আমার সামহাও ওই ইনস্টিংক্টটা নেই, তাই জন্য হয়তো। কিন্তু নিজের কাজের ক্ষেত্রে বলো বা নিজের প্রচারের ক্ষেত্রে বলো, সেখানে তো সোশ্যাল মিডিয়াটা ভীষণভাবে হেল্প করে। করুক না সব, আমার টিম করুক, বাকিরা করুক, সবাই মিলে। আমি করি খুব, যখন সবাই মিলে প্রেসার দেয় যে একটা পোস্ট কর, আমি করি। আর এই সোশ্যাল মিডিয়ার দিকে রিলসের দিকে যেটা আমি বলছিলাম, ম্যাক্সিমামটা আমরা ব্লগিং নিয়ে কথা বললাম, রিলসের দিকে তো একটা অনেকটা ফেমও দেয় রিলস, আবার ইনকামও দেয় অনেক। মানে আমাকে দেখে আমার যে পার্সোনালিটিটা, আমার পার্সোনালিটিতে কিরকম রিল মানাবে আমি জানি না। এখন যদি আমি দাঁড়িয়ে নাচি, আমার খুব বোর লাগে। গানও করতে পারো, সেটা বোধহয় করেওছো তুমি। করেছি, কিন্তু জানি না কিরকম একটা লাগে, অদ্ভুত লাগে আমি জাস্ট বুঝতে পারি না, আমি খুব শাই, আমি খুব ইন্ট্রোভার্ট ইন জেনারেল। এই যে তুমি পার্সোনাল লাইফের কথা বলছিলে না, যে তুমি খুব একটা পার্সোনাল লাইফ সবার সামনে আনতে চাও না, আমরা দেখেছি এই যে কো একটা সিরিয়াল কলা মানে চলাকালীন বেশি হয় এটা, দীর্ঘদিন একটা কো অ্যাক্টরের সাথে অভিনয় করতে দেখলে দর্শকরা মনে করেন তাদের বোধহয় কোনো সম্পর্ক রয়েছে, কন্ট্রোভার্সি হয়। তোমাকে নিয়ে আমি এই কন্ট্রোভার্সিটা কোনোদিন দেখিনি। দেখো আমি তোমাকে অনেস্টলি বলছি, আর খুব ব্লান্টলি বলছি, তুমি যদি চাও কন্ট্রোভার্সি করতে, তাহলে কন্ট্রোভার্সি হবে, আমি সেভাবেই প্রেজেন্ট করবো। এতে আমি আমার নায়িকাকে খুব ভালোবাসি, খেয়ালিকে, আই লাভ হার, শি ইজ মাই ফেভারিট গার্ল ইন দ্য ওয়ার্ল্ড। ওর যখন ওর বয়ফ্রেন্ডের সাথেও ঝগড়া হয়, হয়, আমাকে ফোন করে, ও বলে, আমার কোনো রকমের মুড অফ থাকলে আমি ওকে ফোন করি এখনো। এবারে এরকম একটা রিলেশনশিপে অডিয়েন্সও যখন দেখছে ইন্টারভিউজে বা পোস্টসে, ওরা কিন্তু কখনো ভুলভাবে নেয় না এগুলোকে। ওরা বলবে কি হ্যাঁ তোমরা দুজন প্রেম করলে খুব ভালো হতো, কিন্তু কখনো কেউ ভুলভাবে নেবে না, কারণ আমি প্রেজেন্টই সেভাবে করছি। আর আমি জেনুইনলি ওকে খুব ভালোবাসি, ওকে সবার সামনে এরকম গাল ধরে চুমুকিয়ে দিতাম আমি ওকে। তো এটা কেউ নোংরাভাবে নেবে না, আমার এটা ওয়ে অফ শোয়িং অ্যাফেকশন। আর কেন প্রেম ভাববে বা এ ভাববে। আর এই যে তুমি পার্সোনাল লাইফ না শেয়ার করার কথা বলছিলে, এটাও কি পার্সোনাল লাইফ শেয়ার করাটাও কি কোনো কারণে কন্ট্রোভার্সির কারণ হতে পারে কোনো জায়গায় গিয়ে? মানে अगेन টু ইচ ইজ ওন। আমার মনে হয় যারা করছে, যারা সোশ্যাল মিডিয়া অ্যাকচুয়ালি খুব ভালো করে করছে, মানে খুব ডিফিকাল্ট একটা কাজ, ওরা রেগুলার বেসিসে এত কিছু করা, আমি পারি না, দ্যাট ইজ মাই ফল্ট। বাট আমার মনে হয় কন্ট্রোভার্সিয়াল কিছু নয়, ইটস জাস্ট আমি চাই না লোকজন আমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা কথা বলুক। মানে আমাকে যদি কেউ রাস্তাঘাটে খুব চিনতেও পারে, আমার খুব অসুবিধা হয়। মানে আমি বলছি আমি খুব শাই, আমি ইন জেনারেল খুব ইন্ট্রোভার্ট। মিলির এত জনপ্রিয়তা পাওয়ার পর তুমি এখন পরপর সিনেমা করছো, আবার কি ধারাবাহিকে আসার ইচ্ছা রয়েছে? যদি সেরকম কোনো ধরনের পাই, ওরকম মিলির মতন স্ক্রিপ্ট তো হয় না ইউজুয়ালি, আর মিলি যেহেতু খুব অন্যরকম ছিল, তাই জন্য হয়তো অডিয়েন্সেরও একটু ধরতে সময় লাগছিল, এই করছিল, কিন্তু মিলির মতন স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি করব। এই দিল্লিতে তুমি অনেক বছর থিয়েটার করেছো, দিল্লিতে তুমি অন্য কাজও করেছো, সেখান থেকে এখানে আসা, তখন মনে হয়নি কেন যে বলিউড ইন্ডাস্ট্রিতেই যাব, টলিউডে কেন আসা? তোমার তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও হিন্দিটা মানে অনেক কারণ আছে, এটা বলতে গেলে অনেক লম্বা ইয়ে হয়ে যাবে, কিন্তু ছোট করে বলি। আমি আমার লাইফের ফার্স্ট কাজ বম্বেতেই, মানে বালাজি টেলিফিল্মসে আমি করেছিলাম। গুমরাহ বলে একটা সিরিজ আসতো তখন, অভয় দেওয়াল ওটাকে হোস্ট করতো। তো সিজন 4-5-এ আমি অনেকগুলোই টুকটাক এপিসোডসে করেছি, ওটা আমার ফার্স্ট কাজ ছিল। এবার কি হতো, আমি না বম্বেতে আই নিউ যে আমার যা ব্যাকগ্রাউন্ড বা বা যেরকম আমাকে দেখতে, বা আমি বম্বেতে আমার না যে টাইমটা লাগতো, আমি খুব প্রাইম এজ আমার বম্বেতে, আই উড হ্যাভ ডান নাথিং, জাস্ট স্ট্রাগল করে ছোটো ছোটো ক্যারেক্টার্স করে। আমি জানতাম যে আমি যখন কলকাতায় আসবো, কলকাতা হয়তো প্রথম দিকটা ডিফিকাল্ট হবে, বাট কলকাতাকে ধরতে বুঝতে একটা ছোটো ইন্ডাস্ট্রি আমার খুব ইজি হবে, আমি খুব তাড়াতাড়ি গেমটা ক্র্যাক করে ফেলবো যে কীভাবে কী হচ্ছে, যেটা বম্বেতে খুব ডিফিকাল্ট ছিল। তো আমি এই জন্য যখন কলকাতায়, আমার প্ল্যানও সেভাবে ছিল না। বুম্বাদা অ্যাকচুয়ালি ইজ দ্য রিজন ওয়াই আমি কলকাতায় আছি। বুম্বাদা তখন একটা প্রজেক্টের জন্য আমাকে ডেকে পাঠায়,
আর সেই প্রজেক্টটা আলটিমেটলি অন্য একটা অ্যাক্টর করে, কিন্তু ওই প্রজেক্টের জন্যই আমার ইন্ডাস্ট্রিতে আসা। আর তারপর আমি পরপর কাজ পাই এখানে। তো খুব বড় বোম্বাদার একটা বড় হাত ছিল আমার তখন এখানে। তারপরে রাজা চন্দর একটা প্রজেক্ট তখন আমার করার ইয়ে ছিল। রাজাদাকে আমি এখনো খুব বলি, খুব ভালোবাসি রাজাদাকে আমি। তো রাজাদার সাথে কাজটা হলো না, কিন্তু ওই চক্করে আমি কলকাতা থেকে গেলাম। আর আমি তখন চাকরি করতাম দিল্লিতে। তো কলকাতায় যখন আমি এতগুলো প্রজেক্ট পেয়ে গেলাম যেগুলো আমার চাকরিতে আমি সারা বছর আর্ন করতে পারতাম না, তো কলকাতায় ওই 2-3টে প্রজেক্টে আমার সেই আর্নিংটা হয়ে গেল। তখন আমি ভাবলাম যে আমি ভালোই যখন বাসি। আর বম্বেতে গিয়ে ওই লেগে পড়ে থাকার মতন আমার মনে হয়েছিল যে কলকাতায় যদি একটা ছোট ইন্ডাস্ট্রিতে আমি নিজেকে প্রুভ করে আমি যদি বম্বেতে যাই, সেটা আমার জন্য অনেক বেনিফিশিয়াল। সেটাই তো হয়েছে, সেটাই হচ্ছে। তুমি এখন বোম্বেতে কি আসতে চলেছে তোমার কাজ? আমি শুনছিলাম একটা কাজের শুটিং হবে, এখনো শুরু হয়নি। না, শুটিং শুরু হয়নি, প্রি প্রোডাকশন চলছে। তুমি ওটিটিতে অনেক কাজ করেছো, এখন সিনেমা সিরিয়ালের থেকে বেশি ওটিটির চাহিদাটা আমরা দেখতে পাচ্ছি বেশি, মনে হয় না? ভুল দেখছো, নেই, সিরিয়াসলি নেই। মানে ডিপেন্ড করছে তুমি কিসে বলছো, ন্যাশনালি বলছো? না, আমি সব দিক থেকেই বলছি, মানে ওটিটির ডিমান্ডটা যেন মনে হচ্ছে কোনো ভালো সিনেমা আমরা দেখছি সেটা বড় বাংলা ন্যাশনালের ডিফারেন্স আছে। বাংলায় নাথিং ক্যান বিট টেলিভিশন, টেলিভিশনকে কিচ্ছু বিট করে না। টেলিভিশনের যা ডিমান্ড, টেলিভিশনের যা অডিয়েন্স, যত লোক পার ডে পার এপিসোড লোকজন দেখছে, সেটা কোনোদিনও ওটিটি অ্যাচিভ করতে পারবে না। সেটা একটা হিউজ নাম্বার। ন্যাশনালি বলতে গেলে আমি হয়তো ডেফিনেটলি কিছু সিরিজ যেরকম মির্জাপুর ফ্র্যাঞ্চাইজ বলো বা ফ্যামিলি ম্যান ফ্র্যাঞ্চাইজ বলো বা এরকম কিছু সিরিজ, ওদের একটা হিউজ পপুলারিটি আছে। তো সেটা, বাট ওয়েস্ট বেঙ্গলে অনেক, ওয়েস্ট বেঙ্গলে যেহেতু একটাই ওটিটি যে মেন ইয়ে, তারপরে অনেকগুলো ওটিটি আছে, কিন্তু একটা ওটিটি সবচেয়ে বেশি অডিয়েন্স কনজিউম করে, বাকিগুলোর অডিয়েন্স একটু ছোট কম্পেয়ার টু দ্য মেন ওটিটি। তো কি হয় যে অনেক সিরিজ ওখান থেকেও মিস হয়ে যায়। আগে যেটা হতো নতুন দিকে যে যা সিরিজই করবে লোকজন দেখতো, ভাই এখন সেটা নেই অত। কিন্তু সিনেমার ক্ষেত্রে দেখো, আমি রিসেন্টলি যদি খুব ভালো সিনেমা বা দর্শক বেশ পছন্দ করেছে আমি যদি বলি, লাপাতা লেডিস বলো, মহারাজা বলো, আবার ডিপেন্ড করছে যে লাপাতা লেডিস কিন্তু লোকজন হলে দেখেনি খুব একটা, খুব কম লোকজন দেখেছে হলে। লাপাতা লেডিস নেটফ্লিক্সে যখন এসেছে তখন লোকজন দেখেছে। বা আরেকটা কোন সিনেমা বললে? মহারাজা। মহারাজাও একটা নেটফ্লিক্সের ফিল্ম। হল রিলিজের মতন সিনেমা কেন ওটিটিতে আসছে, এটাই আমার প্রশ্ন, যে হল রিলিজের মতো সিনেমা, এরকম ধরনের সিনেমা তো হলে বসে লোকের দেখা উচিত, বড় পর্দায় দেখে না। কেন দেখে না আমি বলছি তোমাকে। কারণ আমাদের মেন্টালিটিটা এখন হয়ে গেছে এমন, থ্যাঙ্কস টু শাহরুখ খান আর এদের কিছু ফিল্মসের জন্য, যে খুব বড় গ্র্যান্ডার হলেই আমরা মনে হয় যে, আমাদের মনে হয় যে 1000 টাকা দিয়ে দেখা ওয়ার্থ ইট। যেরকম কি আসলো, কালকি লোকজন কিন্তু হলে গেছে দেখতে, বড় গ্র্যান্ডার বিগ ফিল্ম, লোকজন ভাবে যে 1000 টাকা যে খরচা হচ্ছে দুজনের ওয়ার্থ ইট। যখনই ওরা দেখে ছোট স্পেসের ফিল্ম বা ওরা ভাবে যে না, তো টিভিতে দেখে নেবো, কি আছে, চলে আসবে, ভালো হলে তো আরো চলে আসবে তাড়াতাড়ি। এই যে এখন না সবাই মিলে যদি একটা ইনিশিয়েটিভ নেয় যে না, আমরা হল রিলিজের 3 মাস মিনিমাম ওটিটিতে দেবো না সিনেমা, তাহলে একটা ব্যাপার হয় যে লোকজন ভাবে কি না এতদিন আসবে না, তাহলে দেখে নি। কিন্তু এরকম যখন জানে, বড় বড় করে স্ক্রিনে এখন লেখা চলে আসে স্ট্রিমিং সুন অন নেটফ্লিক্স, কেন দেখবো ভাই? আমার হলে যেতে পার্কিং, পপকর্ন, একটা এইটুকু একটা কোল্ড ড্রিঙ্কের দাম 500 টাকার আসে। তাহলে সাবস্ক্রিপশন নিয়ে নেবো আমি এক মাসের, আমি বাড়ি বসে লাখ লাখ সিনেমা দেখবো। ওদের পয়েন্টটাও লজিক্যাল, অডিয়েন্সকে তো ব্লেম করার কিছু নেই। আজকে লাপাতা লেডিজের মতন ফিল্মস আমরা ভাবি যে যখন লেখাই আসছে স্ট্রিমিং সুন নেটফ্লিক্সে, আমি গিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক 500 টাকার শুনি, কেন দেবো? তো সেই একটা ফ্যাক্টর। এবার আমি জানি যে 3D-তে দেখবো, আইম্যাক্সে দেখবো, অমিতাভ বচ্চন অশ্বত্থামা হয়ে আসবে, মজা লাগবে, হলে চলো। এই জন্য বিগ ফিল্মস দরকার, বড় গ্র্যান্ডার, বিগ বাজেট না হলেও স্কেলটা বড় হওয়া দরকার। কিন্তু মহারাজার কথা যেহেতু আমরা বলছিলাম, মহারাজ তো এক্সক্লুসিভ, ওটা তো এক্সক্লুসিভ নেটফ্লিক্স ফিল্ম। হ্যাঁ, সেটাই বলছি যে বড় পর্দায় না রিলিজ করে কেন ওটিটি? স্টার ভ্যালু ডিপেন্ড করছে। ওরা তো সেভাবে প্রমোটও করেনি, যেটা আমির খানের ছেলে। তো ওরা যখন এই রুটে গেছে, তখন আজকে ধরো একটা বড় ফিল্ম রিলিজ করছে, বিগ স্টার কিড রিলিজ হচ্ছে, তখন একটা গ্র্যান্ডার, তাও আগে কালচার ছিল, এখন তো সেটাও নেই। এখন শুধু ওই গিনে চুনে কিছু বড় স্টারসদের ফিল্ম হলে রিলিজ করে, যেগুলো অডিয়েন্স দেখতে চায়। আর বাংলার কথা তো ছেড়ে দিলাম। তুমি যখন একটা ছবি করছো, ছবির ক্ষেত্রে ধরো তুমি জানলে যে এটা বড় পর্দায় রিলিজ করছে,
কিন্তু পরে সেটা ওটিটিতে চলে গেল, বড় পর্দায় রিলিজ না এখন ম্যান্ডেটরি, এখন তোমাকে রিলিজ করতেই হবে। মানে কলকাতায় এখন নিয়ম আছে যে তোমাকে ওটিটি যখন সেল হয়, ওটিটি সেলের আগে তোমাকে একবার রিলিজ করতেই হবে, তাহলেই তুমি লিডিং ওটিটিস গুলো নেয়। এখনো ডিরেক্ট যাচ্ছে? ডিরেক্ট হলে তো আগে থেকে তোমাদের হবে, যেন হইচই অরিজিনাল করছি, তো সেটা তো ডিরেক্ট ফিল্ম। আগের ক্ষেত্রে যেটা হতো যে তোমরা জানতে না আগে থেকে যে এটা বড় পর্দায় যাবে না ওটিটিতে যাবে, তোমরা করে নিলে তোমাদের কাজ, তারপর জানলে যে এটা ওটিটিতে হচ্ছে, সেটা কি খারাপ? না খারাপ লাগতো না, না না না। আমার মনে হয় যে অডিয়েন্সের দেখা নিয়ে মতলব, প্ল্যাটফর্মটা ম্যাটার করে না, অডিয়েন্স দেখলেই ভালো। আজকে টিভিতে আসলে, আমি যখন গুলদস্তা টিভিতে এসেছে, গুলদস্তা হিউজ লোকজন দেখেছে টিভিতে, অব্যক্ত টিভিতে দেখানোই হয়নি, কিন্তু অব্যক্ত ঠিক লোকজন ইউটিউব থেকে, অ্যাপল টিভি থেকে খুঁজে বার করে নিয়েছে, দেখেছে ওরা। তো একটা ওটিটির অডিয়েন্স যার দেখার সে দেখে নেয় সিনেমা। যে এত বছর ধরে কাজ করছো, আমি যদি দোয়াশ অব্দি ধরি, পরের গুলো না ধরি, এতগুলো কাজের মধ্যে কোন চরিত্রটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং কেন? আমার দুটো ফেভারিট ক্যারেক্টার ইজ সম্পূর্ণা রক্তিম, ভীষণ বদমাইশ একটা ক্যারেক্টার, আমার খুব ফেভারিট, খুব মজা হয়েছিল ওইটা প্লে করতে আমার। আর অব্যক্ত ইন্দ্র, আই থিঙ্ক দুটো একদম ড্রাস্টিক্যালি ডিফারেন্ট ক্যারেক্টার্স, বাট এই দুটো পারফরমেন্সেস আমার মনে হয় আমার ফেভারিট। কোনো একটা ক্যারেক্টারে গিয়ে তুমি অনুভব কাঞ্জিলালকে খুঁজে পেয়েছো? কোনো একটা চরিত্র করার সময় মনে হয়েছে যেখানে আমাকে অভিনয় করতে হবে না, এটা তো আমি নিজেকেই পাচ্ছি? আমি সহবাসীতে কিছুটা, কিছুটা অব্যক্ততে কিছুটা, তাছাড়া কাজটা হলো। এরপরে কি কি কাজ আসতে চলেছে জানার আগে যেটা জানতে চাইবো, যে তুমি তো খুব ভালো লেখালেখি করো, লেখালেখির সাথে আছো, ডিরেক্টর অনুভবকে আমরা কবে দেখতে পাবো? খুব শিগগিরই, অ্যাকচুয়ালি খুবই শিগগিরই, মানে কাজ কথা চলছে, তাহলে কথা তো অনেকটাই এগিয়ে গেছে। আর এটা আমার একটা লাইফ লং একটা ড্রিম অ্যাচিভ করতে যাচ্ছি, হোপফুলি সব কিছু ইয়ে হয়। আমি যখন একটা সিনেমা, মানে আমার ফার্স্ট ফিল্ম আমি যখন প্ল্যান করেছিলাম, তখন এর পেছনে আমি 2 বছর ধরে স্ক্রিপ্টিং করেছি, অনেক লোকজন ইনভলভড আছে। ইট উইল বি সামথিং যেটা কোনোদিনও বাংলা দেখেনি, হয়নি এরকম কিছু, কিন্তু কমার্শিয়াল স্পেসে, বাট অন্যরকম। এবার আমি খুব এক্সাইটেড ওটা নিয়ে, অ্যাকচুয়ালি আমি খুব শিগগিরই, আমি অ্যাক্টিং করবো না সেটাতে। আচ্ছা, তুমি শুধু ডিরেকশনটা নিয়ে ওখানে লেখা ডিরেকশনই করছি। আর অভিনয়ের ক্ষেত্রে বা অ্যাক্টিং করার ক্ষেত্রে কি কি কাজ আসছে? অভিনয়ের ক্ষেত্রে অনেকগুলো আসছে, একটা হিন্দি কাজের কথা চলছে যেটা খুব শিগগিরই আমরা শুটিংয়ে ঢুকবো। তাছাড়া সাঁঝঘর রিলিজ করছে, বড়বাবু আছে, অনেকগুলোই কাজ আছে। আড্ডা টাইমসের জন্য একটা খুব ভালো কাজ করা আছে, অনেকগুলোই আছে। মানে সামনে সিরিয়াল আপাতত নেই, আপাতত সিরিজ। সিরিয়ালের কি হয়, সিরিয়ালে আমি সিরিয়ালের এই মুহূর্তে হয়তো আমার ডিরেক্টোরিয়ালের জন্য, বা এবার আমি যে ডিরেক্ট করব, ডিরেক্ট আমি বছরে ধরো 2 বছরে একটা ফিল্ম করলাম ডিরেক্ট, আমি ওই রকম করে পরপর ডিরেক্ট করতে পারবো না। তো ডিরেক্ট করার পর আমি শুধু অ্যাক্টিংই করবো কিছুদিন আবার, কারণ আমার কাছে আমার নিজের ডিরেক্ট করার 10খানা স্ক্রিপ্ট রেডি আছে, যেটা আমি জানি তারপরে কোনটা করব। তো এই 10খানা স্ক্রিপ্ট, এই 10টা গল্প সবকিছু রেডি, আমি চাই যে প্রেপ প্রোডাকশনে অনেকটা টাইম আমার যাবে প্রিতে, তো ওই 2 বছরটা আমি নেবো আবার এটা ডিরেক্ট করার পর। এমনি ব্রেক নিতে ইচ্ছা করে না কাজ থেকে, সবকিছু থেকে একটু নিজের জন্য? আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে ব্রেক নেওয়ার জন্য। আমাকে যদি সিনেমা এখন দেয় 1 কোটি টাকা করে, আমি ব্রেক নেবো, প্রচুর ব্রেক নেবো, সারা ঘুরে বেড়াবো পুরো ওয়ার্ল্ড। এখানে যা অবস্থা এখন টাকা পয়সা, ব্রেক নেওয়াটা এখন মনে হয় খুব বড় লাক্সারি হয়ে গেছে সবার জন্য। আমার শুধু একটাদের জন্য বলছি, জার্নালিস্টদের জন্য, ক্যামেরাদের জন্য, সবার জন্য। আচ্ছা, এবার আমাদের শেষ করতে হবে। আমাদের ঠিক কোয়েশ্চেন আনসার হলো না, মানে এটা একটা আড্ডা, পুরোপুরি একটা বালিশ নিয়ে বসে আছি, বালিশ নিয়ে বসে একেবারে বিকেলবেলার আড্ডা। আচ্ছা, এবার বিকেলবেলার আড্ডায় যেটা না হলে আজকে চলবে না সেটা হচ্ছে গান, কারণ আমরা জানি খুব ভালো গান তুমি করো। না গানে তুমি কি রকম গান শুনবে বলো তো আমাকে? তুমি যেরকম গান আমাকে শোনাবে। প্রপাগান্ডা গান, মানে আমি সিনেমা প্রমোটের চক্করে একটা দোমাসের গান ঢুকিয়ে দিলাম এমন কিছু একটা। আর আমার ফিল্মোগ্রাফির মধ্যে অ্যাকচুয়ালি আমার মায়ের অনেক বড় হাত আছে আমার ফিল্মোগ্রাফিতে, কারণ আমি যখন প্রথম দিকে স্ট্রাগল করছিলাম, আমার মায়ের জন্যই পুরোটা আমার জার্নি। আর তো আমরা যখন ফার্স্ট প্ল্যান করি যে আমাদের হাউস থেকে কিছু হবে, তো সেটা সহবাসে হয়েছিল, আমি ঈশা। তো সহবাসেতে আমার বাবার লেখা একটা গান আছে। সহবাসে তোমার হাউসের প্রথম কাজ? হ্যাঁ, আমার হাউসের প্রথম কাজ, মানে মা আর আমার বোন ওটা মেজরলি এই করে।
আর সহবাসে বলতে পারো একদমই ফ্যামিলি প্রোডাকশনের মতন ছিল আমাদের। তো সহবাসের একটা গান আমার খুব অ্যাকচুয়ালি রাইটিং ওয়াইজ আমার খুব প্রিয়, আমার বাবার লেখা, সৌমরিতের মিউজিক করা, সেটা গাই। তুই যে আমার আদর মাখা একলা উঠোন, মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন, শিউলি ঝরে তেঁতুল পড়ে নোটে গাছটি মুড়িয়ে ঝরে ঘুমোয় যখন, ওই উঠোনে একলায় আমি শুকনো পাতা কুড়োই তখন, ওই উঠোনে একলায় আমি শুকনো পাতা কুড়োই তখন, কাঁদছে শহর কাঁদছে রাস্তা, ঠাসাঠাসি দুঃখ মুখ দুহাতে বস্তা, ক্লান্ত জীবন অনেকটাই দিন হয়ে গেছে। বাট হ্যাঁ, গানগুলো না রিসেন্টলি খুব মিউজিকের ইয়ের থেকে আমি যতটা কানেক্টেড ছিলাম গানের সাথে ততটা হয় না চর্চা। এখন চর্চা করা একেবারেই হয় না। কিন্তু এখন এত সুন্দর মাচায় হয়, মাচায় যাওয়ার আগে খুব ভালো রিহার্সাল হয়। যাই হোক, আজকে আড্ডাটা ভীষণ, মানে তোমার কেমন লাগলো? খুব ভালো লেগেছে, অনেকদিন পরে আসলাম আমি। তোমরা জেনুইনলি আমার ফ্যামিলির মতন, তোমাদের টিমটা খুব ক্লোজ, আমার প্রত্যেকটা কাজে আমাকে অনেকটা সাপোর্ট করেছো, তো থ্যাংক ইউ সো মাচ সবাই। থ্যাংক ইউ সো মাচ টলিকথায় আসার জন্য। শেষ ভালো যার সব ভালো তার গানটা একেবারে জমিয়ে দিল। তো আপনাদের কেমন লাগলো টলিকথার এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো টলিকথার এপিসোড দেখার জন্য প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।